আচ্ছা, তাহলে শুরু করি। সবাইকে আবার প্রথম থেকে আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আগুনের শুভেচ্ছা। দেখি এটার দ্বারা তোমরা কি বুঝো। আমি আগুন লিখলাম, যদি এসি চলছে বলে রুমটা হয়তো আগুন না, তাই না? এসি চলার কারণে রুমটা আগুন না, ঠান্ডা আছে। আচ্ছা, তোমাদেরকে দুটো স্লাইড এদিকে এসি দেবো কি? লাগবে না। আচ্ছা, তো আগুন দ্বারা আসলে কি বোঝায়, কে বলতে পারবা বলো তো? আগুন হলো ধ্বংসের প্রতীক, তাই না? তবে এই আগুনের একটা সুন্দর মানে আছে। কি মানে জানো? শরিয়াতে কি হয়? আসসালামু আলাইকুম হয় না? ও আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর দর্শকদের নমস্কার দর্শকতে। আর কি হতে পারে? গুড আফটারনুন, গুড আফটারনুন বা গুড মর্নিং হলে তো সকালে হতো, তাহলে কি, তাই না? গুড আফটারনুন, তার মানে আমি কিন্তু তিনটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাই কি না? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, নমস্কার। তাহলে কারোর সাথে দেখা হলো, তুমি সরাসরি তাকে আগুন তাই বলতে পারো, তাই না? আগুন পুরোটা হয়ে গেল। এখন ধরো তুমি চিনো না, জানো না কে কোন ধরনের সেটাও জানো না, তাহলে তুমি সরাসরি বিশাল জনসভাকে তুমি আগুন বললেই হয়ে গেল, তিনটেই হয়ে গেল, যে যারটা সে সেটা নিয়ে নেবে, তাই কিনা? ঠিক কিনা? যদি আমি মনে করি না যে এরকম ভেদাভেদ করা উচিত, কারণ আসলে ইসলাম কিন্তু ভেদাভেদ করতে বলেনি। মানে ইসলাম কিন্তু বলেনি যে হলো যারা অমুসলিম হবে তাদেরকে তুমি সালাম দেবে না, এটা কিন্তু বলেনি। এটা মানুষ বানায় নিয়েছে, তাই সবাইকেই সালাম দেওয়া যায়, পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও, এটা হলো মুসলিম শরীফের হাদিস। তাহলে অপরিচিত তো অন্য ধর্ম হতে পারে, তাই কিনা? আচ্ছা, তাহলে আগুনের শুভেচ্ছা আমি তোমাদেরকে মানে তিনটে দিয়েছি। এখন দেখো ছবিটা আমি আঁকা রেখেছি আগেই, যাতে করে তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এই জিনিসটা কিন্তু অনেক ছোট ক্লাসের ছিল। পরিপাকতন্ত্র এটা, তাই না? পরিপাকতন্ত্র কিন্তু অনেক ছোট ক্লাসে, মানে এইটাও ছিল নাকি? বিজ্ঞানে ছিল কি? হ্যাঁ ছিল মনে হয়, এইটা ছিল। তো আবার 9-10 আছে, আবার ইন্টারমিডিয়েট আছে, হ্যাঁ। তো সেজন্য কিছুটা আলোচনা, গোটাটা হয়তো আলোচনা করা যাবে না, যেটুকু দেখছি তারপর একটু বোটানি নিয়ে আলোচনা করব। তো আর তোমাদের পড়াশোনাটা কেমন হবে সেটা একটু বলি। তো আমি কিন্তু পড়াই এইভাবে যে প্রতিদিন যেটুকু পড়া হবে তার উপরে পরের দিন 10 মিনিটের একটা পরীক্ষা থাকে, হ্যাঁ। সেটা হলো জ্ঞানমূলক এমসিকিউ টাইপের 10 মিনিটের পরীক্ষা, তারপরে হচ্ছে 50 মিনিট পড়ানো, হ্যাঁ, এরকম। তো প্রতিদিন এই পরীক্ষাটা থাকে। বিশেষ করে প্রথম অধ্যায়টা, এটা অনেক বড় অধ্যায়। এটা তুমি সরাসরি একবার পরীক্ষা দিলে তোমার মাথায় ঢুকবে না, কভার করতে পারবে না। এই জন্য প্রতিদিন যেটুকু ক্লাস হয় তার উপর পরের দিন পরীক্ষা হয়, বুঝতে পেরেছো? এইভাবে চলে আর কি। তো সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ইন্টারমিডিয়েট মানে তোমাকে অ্যাডমিশন মুখী ভাবে অ্যাডমিশনের কথা চিন্তা করেই পড়াশোনা করতে হবে। সেই কারণে তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কোশ্চেন যে আসে এগুলো কিন্তু সলভ করানো হয়। অর্থাৎ প্রত্যেক পরীক্ষাতে মেডিকেল থেকে যেগুলো আসছে ওই টপিকসের উপরে সেটা কোশ্চেনে থাকবে, বিশ্ববিদ্যালয় থেকে যেগুলো আসছে সেটা কোশ্চেনে থাকবে। একাডেমিকের পাশাপাশি তোমার জন্য অ্যাডমিশনটাও প্রথম থেকে তুমি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে। এই জন্য এইভাবে পরীক্ষাটা হবে, এটা হলো সিস্টেম, ঠিক আছে? আজকে আমি সাধারণভাবে একটু আলোচনা করছি। দেখো যে পরিপাকতন্ত্রে তোমরা এই নামটা সবাই শুনেছো, যে তিনটা গ্রন্থি আছে মুখে, তাই না? তার মধ্যে একটা হলো ক্যারোটিড গ্রন্থি, তাই না? এটা তোমরা শুনেছো। এখন একটু বলো তো যে প্যারোটিড গ্রন্থি নামকরণটা কেন প্যারোটিড গ্রন্থি হলো, কি কারণে এদের নাম হলো প্যারোটিড গ্রন্থি? কিন্তু এটা তোমরা পড়েছো, তাই না? শর্ট সিলেবাস। আচ্ছা আচ্ছা, প্রথম এই যে ছিল তার মানে না। আচ্ছা, ছিল না। আচ্ছা, তাহলে একটু দেখো প্যারোটিড নামকরণটা কেন হয়েছে। এখানে দুটো শব্দ আছে, একটা হলো প্যারা, প্যারা মানে পাশে, প্যারা মানে বেদনাদায়ক না, হ্যাঁ, বলে না যে ও আমাকে খুব প্যারা দেয়, সেটা না, হ্যাঁ। প্যারা মানে পাশে। আর এই যে টিট, আসলে অটিক মানে হলো কান, মানে কানের পাশে, এই যে কানের পাশে এই গ্রন্থিটা আছে, কানের পাশে গ্রন্থি থাকার জন্য এর নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি, বুঝতে পারছো? তবে নিচু ক্লাসে ওটা ছিল, এখন তো তোমাদের মনে থাকবে না যেহেতু আগে পড়ছো। তো তার মানে কানের পাশে এই গ্রন্থি থাকা, গ্রন্থি কি সেটাও জানতে হবে। গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি হলো যে কোনো কোষ বা কোষগুচ্ছ যদি কোনো রস ক্ষরণ করে তাহলে তাকে গ্রন্থি বলা হয়। যদি কোনো কোষ বা কোষগুচ্ছ কোনো রস ক্ষরণ করে তাহলে তাকে গ্রন্থি বলা হবে, বুঝতে পারছো? যদি রস ক্ষরণ করে তাহলে গ্রন্থি, যেমন
ঘর্মগ্রন্থি, রসক্ষরণ হয় না, ঘাম বের হয় না, তাহলে ওটা একটা গ্রন্থি। যেখান থেকে রসক্ষরণ হবে যে কোষগুচ্ছ থেকে, তার নাম হবে গ্রন্থি। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখান থেকে লালাক্ষরণ হয়। এখানে দেখো সাব লিঙ্গুয়াল, সাব মানে তো নিচে, তাই না? লিঙ্গু মানে কি? লিঙ্গু মানে জিহ্বা। এই গ্রন্থিটা আছে জিহ্বার নিচে। আমাদের যে জিহ্বা আছে, জিহ্বার একটু নিচের দিকে, এই ভিতরে, এই জন্য এর নাম হলো সাবলিঙ্গুয়াল, মানে জিহ্বার নিচে। ঠিক আছে, আর একটা বিষয় বলছি, যেটুকু পড়ানো হয় প্রতিদিন ক্লাসে কিন্তু ফিডব্যাক নিই। ফিডব্যাকে তোমরা যে যে উত্তর করতে পারবা তাদের জন্য চকলেট দিই মাঝে মধ্যে। এটা আমি দিই, এটা প্রথম ক্লাস বলে না আর কি, আমার একটা ব্যাগে সবসময় চকলেট থাকে আর কি। তার মানে মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে পাবা সেটা। হ্যাঁ, তবে অবশ্য প্রতিদিন কিন্তু প্যাকেট দেওয়া হয় না, মানে আজকে যে তোমাদের যে প্যাকেট দেওয়া হবে সেটা কিন্তু আজকেই আর কি। হ্যাঁ, অন্যদিন চকলেট পাওয়া আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে জিহ্বার নিচে থাকে তাই এরকম নাম হলো। এখন দেখো আরেকটা গ্রন্থির নাম, এটা লেখা হয়নি, সাবমেন্ডিবুলার। এর নাম হলো সাবমেন্ডিবুলার। হ্যাঁ, ঠিক ধরেছো। সাব মানে নিচে, তো তাই এর নাম হলো মেন্ডিবুলের নিচে। মেন্ডিবুলের নিচে আছে তাই এর নাম হলো মেন্ডিবুল। কোনটা? যে এই জিনিসটা হলো আমাদের মেন্ডিবল, বুঝছো? এই যে দেখছো না, এটা হলো মেন্ডিবল। ম্যাক্সিলাম। হ্যাঁ, ম্যাক্সিলার উপরে। ম্যান বলতে কি এইটা না? হ্যাঁ, এই যে এই গোটাটাই হলো মেন্ডিবল। অর্থাৎ এই যে এই গোটা হাড় আছে না, এই গোটা হাড়, দাঁত বাদে গোটা হাড় হলো মেন্ডিবল। আর উপরের যে হাড় আছে না, এটা হলো ম্যাক্সিলা। ম্যাক্সিলা মানে ঊর্ধ্ব চোয়াল, ম্যান্ডিবল মানে নিম্ন চোয়াল। উপরেরটা ঊর্ধ্ব চোয়াল, নিম্নটা, নিচেরটা নিম্ন চোয়াল। তো যদিও ম্যান্ডিবল কথাটা আসছে মেশিন থেকে। মেশিনের বাংলা অর্থ নরনশীল বা মুভমেন্ট করে, এরকম কিছু। তো এইটাই তো আসলে মুভমেন্ট করে, তাই না? মানে আমাদের এইটা ছেড়ে দিলে একা একা করবে না, একা একা যদি করে তোমার তো ভয়ে দৌড়, ঠিক কি না? যদি একা একা করতে শুরু করে দেয়, ঠিক না? তো এটা মুভমেন্ট করে, এই জন্য এর নাম ম্যান্ডিবল। ঠিক আছে, আচ্ছা। সাপদের ক্ষেত্রে কিন্তু দুইটাই ম্যান্ডিবল। সাপদের দুই চোয়ালে কিন্তু ওরা মুভমেন্ট করাতে পারে, সাপদের ক্ষেত্রে। সাপ, বুঝছো? তাহলে এটা গেল। এখন দেখো নিচের দিকে একটা নালী, এর নাম খাদ্য নালী। এদিক দিয়ে খাদ্য আসে, এটাকে বলা হচ্ছে ও উচ্চারণ যদিও হয় না, ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস, ও উচ্চারণ হয় না। তো এই এটা মানে হলো আগমন, এটা মানে হলো গ্রহণ, আর ফ্যাগাস মানে হলো পাঠানো। তার মানে হলো এদের কাজ হলো যে গ্রহণ করবে খাবারগুলো এই নালী এবং পাঠায় দিবে। এবং কোথায় পাঠাবে? পাকস্থলীতে পাঠাবে, তাই না? পাকস্থলীতে পাঠায় দিবে, গ্রহণ করবে এবং পাঠায় দিবে। এই জন্য এর নাম হলো ইসোফ্যাগাস। পাঠায় দেয়, কোথায় পাঠায়? আমাদের পাকস্থলীতে পাঠায়। পাকস্থলীর নাম কেন হলো? পাক মানে রান্না বাড়া করা বোঝায় আসলে, হ্যাঁ, বা চূর্ণ বিচূর্ণ করা। রান্না করা মানে চূর্ণ বিচূর্ণ করা, কোনো শক্ত জিনিসকে নরম করে ফেলা। তো আমাদের এখানে কিন্তু এক ধরনের রান্না বাড়া হয় পেটের মধ্যে, বড় বড় জিনিসগুলো আরো ছোট ছোট হয়ে যায়। এই জন্য নাম হচ্ছে পাক বা রান্না করা। স্থলী মানে স্থান, যে স্থানে রান্না বাড়া হয় বা হজম হয় তাকে বলা হয় পাকস্থলী। এবার বুঝতে পারছো? তোমাদের সবার নাম শোনাই হলো না। তোমার নাম শুভজিৎ। শুভজিৎ, ও আচ্ছা, তোমার এটা আমি চিনি, তাই না? হ্যাঁ, তোমার নাম সাব্বির। তোমার নাম? ও, তোমাকে তো চিনি। এই তোমরা আমাকে চেনো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে হচ্ছে যে ইসোফ্যাগাস থেকে এবার আমরা চলে আসছি কি কোথায়? স্টোমাকের এখানে, তাই না? আসলে এই যে স্টোমাক নামকরণের পিছনে কথাটা স্টোমা থেকে আসছে। স্টোমা মানে মুখ। তাহলে কেন মুখ হয়েছে? কারণ হলো এই থলের দুটো মুখ আছে, এখানে একটা মুখ আছে, এখানে একটা মুখ আছে। তো ছিদ্রযুক্ত আর কি থলে, এটা দুইটা মুখ আছে, এই জন্য নাম হলো স্টোমাক। স্টোমাটিক স্টোমাক, দুইটা মুখ আছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ধরো পাকস্থলী পর্যন্ত গেল। এই জায়গাটাতে এসে একটু বোঝার আছে যে এখানে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একটু পেঁচানো ইউ এর মতো, তাই না? একটু পেঁচানো ইউ এর মতো। আর এখানে দুইটা গ্রন্থি আছে, একটা অগ্ন্যাশয় আর একটা হলো লিভার। দুইটা গ্রন্থি আছে। অনেক সময় কিন্তু তোমার হচ্ছে
একটু গন্ডগোল হয়ে যায়। যেমন ধরো লিভার, এটা একটা এরকম উচ্চারণ আছে, আর একটা আছে এরকম স্পেলিং, এরকম আর স্পেলিংটা এরকম থাকে, দুই রকম। তো এইটা দ্বারা সেই লিভার বোঝায় যেটাতে আমরা কোনো একটা দণ্ড দিয়ে কোনো কাজ সহজে করতে পারি। যেমন যে লিভার দিয়ে ধরো ঘাড়ে আমি কোনো কিছু বহন করে নিয়ে যাচ্ছি, তো যে লিভার হচ্ছে একটা পদার্থের লিভার আর কি, হ্যাঁ ওইটা আর কি। তো আহ, এই এরকম উচ্চারণ হবে, এটা হবে না, বুঝছো, এটা হবে না, এটা হবে। তাহলে লিভার বা যকৃতের ক্ষেত্রে এটাও একটা বড় গ্রন্থি, এটাও একটা বড় গ্রন্থি, এবং এর মাঝে আছে কি ডিউডেনাম। তাহলে শুভজিৎ বলো মনে আছে কিনা ডিউডেনামের বাংলা অর্থ কি? এটা বলা হয়েছিল না? আচ্ছা, ও, আচ্ছা। আচ্ছা দেখো, তাহলে আমি বলি যে আসলে ডিউডেনাম নামকরণের কারণ কি। আজকাল কিন্তু পরীক্ষায় তোমরা মনে করছো যে এটা হয়তো কাজে লাগবে না, কিন্তু আজকাল কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে অ্যাডমিশনে দিয়ে দিচ্ছে এরকম অর্থবোধক বিষয়গুলো, বুঝছো। তো এখন ধরো বইয়ে তো অর্থ যদি দেওয়া যায় তাহলে তো অনেক মোটা হয়ে যাবে না, তাই কি না? যেমন আমি যে বইটা লিখছি তোমাদের এখানে 5টা বই সমন্বয় করছি, তাই 650 পৃষ্ঠা হয়ে গেছে। এখন আমি এখানে যদি আবার অর্থগুলো দিয়ে দিই তাহলে তো 1200 পৃষ্ঠা হয়ে যাবে। তো এখন ইংরেজি বইয়ে তো অর্থ থাকে না, কিন্তু তুমি কি অর্থ বুঝে পড়ো না? অর্থ বুঝে পড়তে হবে, অর্থ বুঝে পড়লে বুঝতে পারবা, পরীক্ষায় আসতে পারবা, এবং যে কোনো বিষয়ে যখন তোমার ডিপ ধারণা থাকবে তোমাকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ডিউডেনাম নামকরণটা কেন হয়েছে? ডিউডেনাম নামকরণের একটা ইতিহাস আছে, বুঝছো। ডিউডেনাম নামকরণের একটা ইতিহাস আছে, ঠিক আছে। ইতিহাসটা কি? যে ইতিহাসটা হলো আজ থেকে প্রায় 450 বছর আগে, যখন হচ্ছে পরিপাক তন্ত্র নিয়ে তেমন একটা ধারণা ছিল না। প্রথম 5জন ডাক্তার একটা মরা মানুষের লাশ কাটার পরে পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ দেখছিল। তো তোমরা তো জানো পরিপাক তন্ত্র আর পরিপাক নালী এক কথা না, তাই না? পরিপাক তন্ত্র মানে কি? মুখ থেকে পায়ু পর্যন্ত নালী এবং তার সাথে গ্রন্থি, সবটা মিলে পরিপাক তন্ত্র। আর পরিপাক নালী বললে বা পৌষ্টিক নালী বলতে মুখ থেকে পায়ু পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে আমি বললাম ডিউডেনাম এর ইতিহাসটা কি। ইতিহাসটা হলো ওরা যখন গবেষণা করছিল তখন দেখলো যে এই জায়গার নালীগুলো কিন্তু এত দূরে দূরে না, সব খুবই কম্প্যাক্ট ভাবে থাকে, বুঝছো। কিন্তু এখানে আমরা বোঝানোর সুবিধা একটু দূরে দূরে করছি। তো এইগুলা কিন্তু খুবই কাছাকাছি থাকে, আর এইটা কিন্তু আসলে দূরে থাকে। ডিউডেনাম এটা কিন্তু বেশ দূরে থাকে এবং ইয়ের মতো হয়ে থাকে। তো একজন ডাক্তার প্রথম এটা দেখতে পেলো যে এখানে একটু নালীটা ইউর মতো, কিন্তু এখানে খুব কাছাকাছি আছে, সবাই খুব কম্প্যাক্ট হয়ে। এটা কত লম্বা বলা হচ্ছে যে এই যে নালীটা, এই নালীটা কিন্তু এতদূর পর্যন্ত 7 মিটার লম্বা। 7 মিটার লম্বা মানে বুঝতে পারছো কত? 21 ফিট ধরো, এত মানে দোতলার সমান। তো এত লম্বা, তো এই জন্য খুবই কম্প্যাক্ট ভাবে রাখা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন এটা একটু ভিন্ন দেখে এক ডাক্তার বললো যে এই নালীটা একটু ভিন্ন, ইউ এর মতো। তো তখন আরেক ডাক্তার বললো তুমি যেটা দেখছো ওটা একটু মেপে দেখো তো ওটা লম্বায় কত। তো ওই ডাক্তার বলছে স্কেল তো নাই, কিভাবে মাপবো? তো বলছে আচ্ছা তুমি আঙ্গুল দিয়ে মেপে দেখো। তখন সে আঙ্গুল দিয়ে এইভাবে আঙ্গুল দিল, বুঝছো, আঙ্গুল দিয়ে সে আর কি মাপলো, মেপে দেখছে যে 8 আঙ্গুলে হয় না। পরে আরেকজন ডাক্তার দিল আঙ্গুল, 12 আঙ্গুল। তো বলছে এইটা একটু পর্যন্ত লম্বায় 12 আঙ্গুল। তখন ডাক্তাররা বললো এটা যেহেতু লম্বায় 12 আঙ্গুল, তাই এর নাম 12 আঙ্গুলি থাক। তাই এর নাম কি? 12 আঙ্গুলি থাক। তার মানে ডিউডেনাম মানে কি? 12 আঙ্গুল। ডিউডেনাম মানে 12 আঙ্গুল, বুঝতে পেরেছো? তাহলে এইটুকু পর্যন্ত আগে একটু ধরে দেখি তো কতটুকু তোমাদের মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি চকলেট নিয়ে আসি, এটা নিয়ে এসে ভুলে গেছি।
ওই দিকে পড়ছিলাম দিকে চোখে দেখি দাও না পুরো রেজাল্ট এখন তোমরা কিন্তু বলবা, হ্যাঁ দেখি কতটুকু তোমরা। আমাদের কিন্তু একটা আমাদের তো আমরা যেহেতু কলেজের শিক্ষকতা করি, তো আমাদের ট্রেনিং হয়, বুঝছো? ঢাকাতে ট্রেনিং হয়, রাজশাহীতে হয়। ট্রেনিং এ কিন্তু সবসময় একটা কথা বলে যে আসলে আমাদের মন এমন যে মনোসংযোগটা অনেক সময় ধরে রাখা যায় না। তুমি যতই বলো যে আমি ধরে রাখি, এটা সম্ভব না। কেউ যদি বলে আমি ধরে রাখি 1 ঘন্টা ক্লাসে আমি 1 ঘন্টা মনোযোগ ধরে রাখি, তাহলে সে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, কারণ আমি তো স্টুডেন্ট ছিলাম না, তো আমি তো জানি যে এটা হয় না। 1 ঘন্টা তুমি মনোযোগ ধরে রাখতে পারবে না। তো মনোযোগ ধরে রাখার জন্য যে যারা আর কি শিক্ষা দার্শনিক, যারা শিক্ষায় নিয়োজিত, তারা বলছে মনোযোগ ধরে রাখার নিয়ম হলো যে 5 মিনিট করে পড়ানো আর প্রশ্ন করা। এটা কি তখন তখন হচ্ছে যে কি হয়, তখন সবাই অ্যালার্ট হয়ে যায় যে আরে প্রশ্ন তো ধরবে, তাহলে মনোযোগ দিয়ে শুনি, বুঝতে পারছো? আর যদি শুধু লেকচার মানে আমি বক্তব্য দিয়েই যাচ্ছি, তোমরা খালি শুনেই যাচ্ছ, তখন কি হবে? ঘুমায় যাবা। তখন হচ্ছে ঘুমায় যাবা। যে একটা ঘটনা আছে না, যে একটা ক্লাসে নাকি পিছনে হচ্ছে দুইজন আর কি, দুইজনের মধ্যে একজন ঠিক মতো শুনছে না, এটা বুঝতে পারছে টিচার, স্কুলের টিচার। তখন বুঝতে পারছে ও তো শুনছে না, তখন হচ্ছে প্রশ্ন করি যে সত্যি শুনছে কিনা। তো তখন পড়াচ্ছিল সিরাজদৌল্লার ইয়ে আছে না, উপন্যাস। হ্যাঁ, সিরাজদৌল্লা। তোমাদের তো নাই, না তোমাদের আগে ছিল, আমাদের সময় ছিল। তো সিরাজদৌল্লার হচ্ছিল। তো এখন এই এই ঝট্টু, এই তুই বলতো সিরাজদৌল্লাকে কে খুন করছে? ও বলছে আল্লাহ স্যার, আমি খুন করি নাই। বুঝতে পারছো? ভাবছো ওকে মধ্যে দোষারোপ করছে। হ্যাঁ, আল্লাহ স্যার, আমি খুন করি নাই। বুঝতে পারছো? তার মানে কি ও শুনতেছিল না। তো এই জন্য হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যখন তোমাদের পড়াবো, তখন কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে পড়া ধরবো, এবং তখন যারা যারা উত্তর দেবে আমি নির্দিষ্টভাবে বলবো না যে তুমি বলো, এটা বলবো না, যে পারবে সে। ঠিক আছে? তো আসলে তোমরা তো এখন ছোট হলেও তাও কিছুটা বড় হয়েছো, কাউকে কিন্তু আসলে কষ্ট দেওয়া, অপমান করা এটা ঠিক না। তো সেজন্য নির্দিষ্টভাবে বলবো না, যে পারবা সে বলবা, সে পুরস্কার পাবা, এই আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমরা বলবো, যে পারবা সবার আগে হাত তুলবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রথমে এই দিক থেকে ধরি, মানে দুই দিকে তাকানো একটু সমস্যা হবে। হ্যাঁ, মানে আমি নির্ধারণ করতে পারবো না। তোমাদের হাত তুলবো সবার আগে। হ্যাঁ, আচ্ছা বলো, প্যারোটিড এর বাংলা কি? প্যারোটিড এর হাত তুলছে, কানের পাশে হ্যাঁ, এটা হবে। আমি তো আগে বললাম হাত না দিলে করেছি দিস আমরা অনেক কোন বাসা থেকে তোলা আগে বললাম না তোমরা বলছো না আমি আগে বলেছি। অনেক করে কি সেকেন্ড ডেতে দিতে হয়তো সেটা ঠিক আছে। এবার তোমরা তোমাদের বলতে বলবা, বল হচ্ছে সাবলিঙ্গুয়াল, কি বলবা? জীবন নিচে। আচ্ছা, এবার আবার তোমরা বলবা যে ইসোফেগাস নামকরণটা কেন হয়েছে? গ্রহণ এবং পাঠন। হ্যাঁ, এটা সুন্দর, ভালো বলতে পারছো। এবার হচ্ছে তোমরা বলবা যে হাত তুলবে সবাইকে, ডিডো নামের বাংলা অর্থ কি? তোমার হাত তুলছো না কেন? হ্যাঁ, তাহলে মোটামুটি পাইছি। তুমি পারো না, কে ভাই? ও তোমার পুরস্কার সাথে তো অনেক আছে। আচ্ছা, তাহলে যে তোমরা মোটামুটি এইগুলো ধারণা জানতে পারবে। তো তোমরা এটা একটু মাথায় রাখবা যে তোমাদের হচ্ছে যে আমি যেভাবে আসলে অভিজ্ঞতা একটা বড় বিষয়, কিন্তু হ্যাঁ, অভিজ্ঞতা একটা বড় বিষয়। যে অভিজ্ঞতার আলোকে আমার এটা মনে হয়েছে যে আসলে তোমাদের যেটুকু ক্লাস হয় তার মধ্যে প্রতিদিন 10 মিনিটের পরীক্ষা নেওয়াটা এটা তোমাদের জন্য ভালো। প্রতিদিনের বড় প্রতিদিন হয়, এবং আমার প্রত্যেকবার যে স্টুডেন্টগুলো চান্স পাই সরকারি মেডিকেলে 7-8টা তো পাই, প্রত্যেকবারই পাই। তো আমি দেখেছি যে এরাই কিন্তু বেশি অ্যাক্টিভ, মানে পড়া ধরলে পারার ব্যাপারটা, ওই জন্য তোমরা সবাই পারার চেষ্টা করবা, বলার চেষ্টা করবা। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে আমরা এখানে লজ্জার কিছু না, তাই না? আমি তো আর বাইরের দেশের মানুষ না, একই দেশের মানুষ নাকি, তার এখানে লজ্জার কিছু নাই। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে সবাই বলার চেষ্টা করবা, অভ্যাস করতে হবে বলার। হ্যাঁ, এবং কিন্তু আরেকটা খেলাও থাকে, সেটা হলো যে তোমাদের হচ্ছে যে 2-3 মাস পরে কোনো একটা টপিকসের উপরে
সেটা কোনো একটা অধ্যায়ের টপিকস তোমরা নিজেরা নির্ধারণ করবা, করার পরে একটা খেলা থাকে, সেটা হলো যে আমি তখন পিছিয়ে বসবো আর দুজন আমার প্রাক্তন স্টুডেন্ট যারা রাজশাহী মেডিকেল থেকে আসে ওদেরকে ডেকে নিয়ে আসি, হ্যাঁ, দিয়ে নাম্বারিং করা হয়। তুমি এখানে এসে ক্লাস নিবা 10 মিনিটে, তারপরে আমি নাম্বার দেবো, আমার ওই 2 স্টুডেন্টরা নাম্বার দেবে এবং গড় করে যে ফার্স্ট থেকে থার্ড হবে তাদের জন্য পুরস্কার দেবে। এটা অভ্যাস করে তোলা, হ্যাঁ। তো এখন তুমি চিন্তা করো আমি দেবো না, আমি দর্শক হিসেবে থাকবো, এটা না, তুমি অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে যে এটাই। এরপর আরেকটা বিষয় তোমাদেরকে বলা হয়েছে কিনা, যে আসলে এখানে হচ্ছে এই জায়গাতে তোমরা হচ্ছে যে ভুলটা করো সেটা হলো, সবাই করো তা আমি বলছি না, যে কোথায় তোমার ভালো ট্রিটমেন্ট হতে পারে, মানে রাজশাহী মেডিকেল কলেজে এসে ভালো ট্রিটমেন্ট হতে পারে না পার্সোনালি ভাবে ভালো, মানে বেসরকারিতে, সাধারণত বেসরকারিতে ভালো হয়, তাই না? মানে ওখানে ধরো টাকা পয়সা দিয়ে স্পেশাল ভাবে, তাই কিনা, তো ভালো হয়। তো এখন হচ্ছে যে কমার্শিয়াল যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে প্রতি বছরের সেকেন্ড ইয়ারে আমি প্রচুর স্টুডেন্ট পাই। কারণ প্রথমবার হচ্ছে হুজুকে বাঙালি বলে একটা কথা, হুজুকে বাঙালি ভর্তি হয় হয়ে কিন্তু বুঝতে পারে না এতজনের মধ্যে আসলে আমার কোনো গুরুত্ব থাকছে না, এটা মনে করে, তখন সেকেন্ড ইয়ারে আবার চেঞ্জ করে, কিন্তু ফার্স্ট ইয়ারে প্রচুর ল্যাগ থেকে যায়। আমি আমার এই ল্যাগ গুলো সামাল দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত ল্যাগ থাকে। কারণ ওই যে বললাম অতজনের মধ্যে মনোসংযোগ ধরে রাখা, ওটা তো সমস্যা। আবার অতজনের মধ্যে সে দাঁড়িয়ে একটা কিছু জানতে পারলো না, প্রশ্ন করলা যে স্যার বা ভাইয়া এটা কি, তোমার একটা লজ্জার কারণ, যে অন্যরা যদি পারে তাহলে তোমাকে অপমান করতে পারে, তাই কিনা? তো এই জন্য তোমরা হচ্ছে যে কাজটা করবো, তোমার সুযোগ আছে, তুমি হচ্ছে যে ব্যাসে পড়া আমার দরকারও আছে, মানে তুমি যদি মনে করো যে আমি কোনো ব্যাসে করবো না, খালি বাসায় করবো, সেটা আবার একটু ঝামেলা আছে। ঝামেলা কি, যে তুমি যখন একা একা করবে তখন যদি পরীক্ষা টরীক্ষা ওটা একটু ওরকম ভাবে হয় না, একটু কম্পিটিশন দরকার, সবার মধ্যে পরীক্ষা দরকার, তাই কিনা? তো এই জন্য তুমি যে কাজটা করতে পারো, যেহেতু তোমার হচ্ছে সুযোগ আছে, তুমি হচ্ছে যে কোনো সাবজেক্ট পড়ার সময় একটু ট্রায়াল দিয়ে নিতে পারো, যে আসলে পড়ানোর ধরনটা কিভাবে চলবে। একটা গাড়ি কিনলে মানুষ কিন্তু জানতে চায় এটার কি সিস্টেম, এই সেই, তাই কিনা? তো তুমি এটা সুযোগ যদি থাকে তাহলে তুমি সব সাবজেক্টে ইয়ে করবা। তো এখানে আমাদের এখানে যে আমি আর 2-4 মিনিটে শেষ করবো, কারণ প্যাকেট আনতে চলে গেছে। আর হচ্ছে এরপরে হচ্ছে এর মধ্যে ফিজিক্স ক্লাসটা তোমরা করবা। উনি হচ্ছে রাজশাহী সিটি কলেজ, আমার মধ্যে অল্পজন পড়ান, আমার বিশ্বাস যে ভালো পড়ান, তারপরে তোমরা ক্লাস করবা, হ্যাঁ। এবং হচ্ছে আমি চাইবো যে আজকে ক্লাস করেই তোমরা রেস্টে চলে যাবে না, তোমরা সব সাবজেক্টে পড়া শুরু করে দেবা, ঠিক আছে? মানে তোমাদের যেখানে খুশি সেখানে পড়তে পারো, কিন্তু রেস্টে পরে রেস্ট নিও, এখন পড়াশোনা শুরু করো। অর্থাৎ তোমাদের যে শুরু হলো না, শনি সোম বুধ 5টায় হতে থাকবে, এবং হলো আগামী দিন থেকেই তোমাদের পরীক্ষার যে তো বইয়ের কথা আমি বলিনি, বই নিয়ে একটু বলবো, যে তোমরা পরীক্ষাগুলোও দিতে থাকবা। তো একটা বই তোমাদের হচ্ছে লাগবে, বোর্ড বই হিসেবে আমরা ধরে যেটা, সেটা হলো এই বইটা লাগবে। এটা হলো আবুল হাসান, হ্যাঁ, এই আবুল হাসান স্যারের বই কিন্তু কিনতে হয়। আবুল হাসান, হ্যাঁ, এই বইটা থেকে বোর্ড পরীক্ষায় প্রায় 100% বা 95% কোশ্চেন হয়, বুঝছো? তো এই কারণে বোর্ড পরীক্ষার জন্য মূলত এটাই বেস্ট, অ্যাডমিশনের জন্য এটাই বেস্ট। তো এখন আমি তো তোমাদের হচ্ছে বই থেকে না পড়িয়ে তোমাদের তো পরীক্ষা নিতে পারছি না, তোমাদের তো বই নাই। তো আগামী দিন থেকে বইয়ের শুরু থেকে শুরু হবে আর কি, আগামী দিন, হ্যাঁ, বইয়ের শুরু থেকে হবে। এবং আমার পড়ানোর ধরনটা তোমাদেরকে বলি, যে বই সবাইকে আনতে হবে, এবং আমার পড়ানোর ধরনটা হলো লাইন বাই লাইন পড়ানো। কেন লাইন বাই লাইন পড়াতে হয় বা পড়ানো দরকার, আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন আগে বই ছাড়া ইউনিট পড়াতাম, অনেক স্টুডেন্ট বলতো যে বাসায় যাওয়ার পর বই খুললে অনেক সময় অনেক লাইনে সমস্যা থাকে, তো এই জন্য স্যার হচ্ছে বই দেখে দেখে পড়ালে এমসিকিউ দেখানো হয়, আবার হচ্ছে এর মধ্যে সমস্যাগুলো সলভ হয়। তাহলে এগুলো আসলে ঠিক। তারপর থেকেই কিন্তু আমি হচ্ছে বই লাইন বাই লাইন পড়াই। আরেকটা যে কাজটা করি, প্রত্যেকটা লাইনে কোনটা কোন বোর্ডে আসছে এবং কোনটা কোন মেডিকেলে আসছে, কোন বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটাও কিন্তু তোমাদের বই দেখে দেখে দেখানো হয়। এখানে ধরো এরকম লেখা আছে, হ্যাঁ, এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছে, মেডিকেল আসছে, এরকম দাগানো। তো তোমাদের যদি বই না থাকে তাহলে তোমরা এটা দেখাতে পারবে না। অর্থাৎ বইয়ের শুরু থেকে যখন আমি শুরু করব, তখন তোমার কাছে যদি বই থাকে তাহলে তুমি দাগাই দিতে পারো। আমি ধরো এমসিকিউ দাগাই দেবো, তো এবং আমি ধরো বলে দেবো যে
এই টপিকসটা, এই লাইনটা মেডিকেল অ্যাডমিশনে 2025-এ আসছে, এই লাইনটা 2024-এ আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি এই লাইনটা আসছে। তো এটা তুমি বইয়ে যদি দাগাই নাও তাহলে তোমার প্লাস পয়েন্ট কি, এখন থেকে তোমার অ্যাডমিশনের পড়াটাও হয়ে গেল, বুঝতে পারছো? তো এই জন্য তোমাদের কিন্তু বই লাগবে। তো এই জন্য তোমার হচ্ছে যে আবুল হাসান স্যারের বই কিনে নিয়ে আসবা, যাতে করে আগামী দিন থেকে আমি শুরু করতে পারি বইয়ের শুরু থেকে, এবং লাইন বাই লাইন শুরু করতে পারি। এবং শুরু করলে তাহলে আমি পরীক্ষাগুলো নিতে পারবো। এখন তোমাদের যদি বই না থাকে তাহলে একটু সমস্যা পরীক্ষা দেওয়াটা, তাই কি না? তো তোমরা হচ্ছে কন্টিনিউ করবা এবং হচ্ছে বইটা সংগ্রহ করবা, ঠিক আছে? এবং একটা অনুরোধ, তোমরা হচ্ছে যে অত আর রেস্ট নিও না, তোমরা শুরু করে দাও, বুঝতে পারছো? কারণ হলো তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হবে, মানে এই বছরের ডিসেম্বরে না, মানে সামনের বছরের ডিসেম্বরের মধ্যেই তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তোমাদের সময় কিন্তু 1.5 বছরেরও কম কিন্তু, তাই কি না? তাই হচ্ছে না, 1.5 বছরেরও কম। তো এই জন্য তোমরা হচ্ছে এখন থেকে পড়াশোনা শুরু করো। তো তোমাদের কোনো জানার থাকলে বলো, তোমরা আসলে কিভাবে পড়তে পছন্দ করো। আমি যেগুলো বললাম এর বাইরে তোমাদের যদি কোনো কিছু থাকে, যেমন হলো তোমাদের বই তো দিব, সিট দিব, এগুলো তো থাকবেই। এই সিটগুলোর উদ্দেশ্য হলো যে তোমাদের বইয়ের পাশাপাশি ধরো এখানে হচ্ছে সৃজনশীল করা আছে, মানে একটা অধ্যায় থেকে যত সৃজনশীল হতে পারে সেটা তুমি আমার এই নোটটা থেকে পাবা। তাহলে সৃজনশীল নিয়ে তোমার টেনশন করতে হবে না, সৃজনশীলে একটা অধ্যায় যত আর কি হতে পারে সবগুলো করা আছে, এর বাইরে থেকে কোশ্চেন আসার সুযোগ নাই। আর এই সিটগুলোর উদ্দেশ্য অধ্যায় ভিত্তিক যেটা, সেটা হলো এখানে তোমার এখানেও মেডিকেল অ্যাডমিশনে কি কি কোশ্চেন আসছে প্রথম অধ্যায় থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি কি কোশ্চেন আছে সেটা আছে, আর পাশাপাশি হলো বইয়ের এমসিকিউ গুলো মানে কোশ্চেন আকারে করা আছে, বুঝতে পারছো? তো এগুলো তো দিবই। এখন তোমরা একটু আমি জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা হচ্ছে এর বাইরে আর কি কি পছন্দ করতেছো? আমি যা বললাম এইভাবে কি তোমাদের কাছে মনে হচ্ছে যে ভালো হবে, না এর থেকে আরো বেটার কিছু আছে? শিবজিৎ বলো, তারপরে হচ্ছে যে আপাতত আচ্ছা, তো প্রতিদিন পরীক্ষা নিলে কি তোমাদের বিরক্ত লাগবে? তার তো কথা না, 10 মিনিটের পরীক্ষা, তাই কি না? রিফাত, বিরক্ত লাগবে? ও তোমার নাম জানানি, নাফিস, বিরক্ত লাগবে? আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা একটু সংগ্রহ করো যে আজকে কি বার, আজকে হলো শনিবার, তাহলে তোমরা হচ্ছে এর মধ্যে রবিবারে কিনে নেওয়া বই, যদি তোমরা মনে করো আপাতত আমার কাছে একটা বই আছে, এরকম মনে করলো যে আমার কাছে একটা বই আছে পুরাতন, তো সেটা দিয়েও আপাতত শুরু করতে পারো, পরে আবার নতুন বই কিনলা, এটাও হতে পারে। মানে মোটামুটি 23 সালের বই হলে খুব একটা চেঞ্জ হয়নি 23 আর 26-এর মধ্যে, তার নিচে মানে 22-21 ওগুলো একটু বেশি চিকন, বুঝতে পারছো? তাহলে তুমি যদি জোগাড় করতে পারো কোনো বড় ভাই বোনদের কাছ থেকে তাহলেও হবে, ঠিক আছে? আর পাশাপাশি আমি তোমাদের অন্য লেখকের বইয়ে যে কোশ্চেন গুলা থাকে আর কি, অন্য লেখকের বইয়ের, এই বইয়ের মধ্যে অন্যান্য লেখকের, কারণ তোমাদের যদি একটা বই না আসলে অ্যাডমিশনের জন্য অন্যান্য লেখকের বই পড়তে হয়, এসএসসির মতো না, এসএসসি যেমন একটা বই ছিল না, এখানে হচ্ছে একটা বই না, বুঝতে পারছো? তাহলে আমি তোমাদের শেষ করবো, কারণ তোমাদের ফিজিক্স ক্লাসটাও এটার ট্রায়াল তোমরা করো, কেমন বুঝছো সেটা আর কি তোমরা আমাকে পরে জানাবা, ঠিক আছে? আর তারপরের দিন থেকে হচ্ছে শুধু বায়োলজি হবে, তোমার হচ্ছে যে আজকে 2টা করবা, যতক্ষণ প্যাকেটটা না আসে আর কি ততক্ষণ, তবে আশা করছি আধা ঘন্টার মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো তোমরা তো কিছু বললে না, মনে করছে কিছু, মানে তোমরা আর কিভাবে কি চাও, মানে কিভাবে তোমাদের ভালো হয়? আদি বলো তো, যা যা বললাম এটা কি যথেষ্ট না আরো দরকার আছে? আপাতত মনে হচ্ছে না, পরে কখনো মনে হলে অবশ্যই বলবা। কারণ দেখো আমি কিন্তু লাইন বাই লাইন পড়ানো শুরু করছি আজ থেকে 7-8 বছর আগে। আগে কিন্তু লাইন বাই লাইন পড়াতাম না, এমনি একটা টপিকে আলোচনা করতাম, তাতে করে এমসিকিউ দেখানো হতো না এবং অ্যাডমিশনের কোশ্চেন গুলো দেখানো হতো না। তাহলে এটা কিন্তু একটা স্টুডেন্টের প্রস্তাব এটা করছি, তোমাদেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে বলবে অবশ্যই, হ্যাঁ ঠিক আছে? আমি ফিজিক্সের জন্য বলছি।
পুরো এইগুলো বইগুলো তোমরা সমাধান করে দিবে ঠিক আছে পাঁচটার সময় থাকো ওদের প্যাকেটটা নিয়ে আসা পর্যন্ত থাকো তাহলে কেমন হবে প্যাকেট নিয়ে যাও কারণ তাহলে আমারও তো খারাপ লাগে তোমাদের জন্য প্যাকেট করছি তোমরা ছোট মানুষ তো এই জন্য হচ্ছে মোটামুটি ভালো মানের আর কি করছি আর কি হ্যাঁ যদি না নিয়ে যাও তাহলে হ্যাঁ ইনি হচ্ছে রাজশাহী সিটি কলেজের হ্যাঁ তো তোমাদের বললাম একটু আগে তোমার কি নাম আদি হ্যাঁ আদি আদিব তুমি নাফিজ কি কলেজ আমাদের জন্য আমাদের কি নাম তোমার রিফাত কলেজ ও তুমি তো সেটা বলো তোমার নাম কি আমার সাথে সাবমিট কলেজ সৃষ্টি 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 সৃষ্টি